বেরিয়ে আসছে এমপি আনার হত্যাকাণ্ডের নতুন নতুন তথ্য। শিমুল ভূঁইয়া গ্রেফতারের খবরে খুলনায় গা ঢাকা দিয়েছে তার পরিবার ও স্বজনরা। চুরির অপবাদে ঠাকুরগাঁওয়ে এক নারী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ। 10 জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবার। পলাতক সব আসামি। ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর ঘটনায় নরসিংদীর রায়পুরায় নির্বাচন স্থগিত। হত্যা মামলার প্রস্তুতি পরিবারের। সবাইকে আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় যাদের গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই কিলিং মিশনের বিভিন্ন পর্যায়ে জড়িত ছিলেন, এমন তথ্য পেয়েছে ডিবি পুলিশ। এদিকে আমানুল্লাহ নামে যাকে গ্রেফতার করা হয়েছে তার আসল নাম শিমুল ভূঁইয়া। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শিমুল ভূঁইয়া নিজেকে আমানুল্লাহ নামেই পরিচয় দিত। সে হিসেবে পরিচয়পত্র আর পাসপোর্টও পরিবর্তন করে সে। বিভিন্ন সময়ে শিহাব আর ফজল নামেও পরিচয় দিত। আরও গ্রেফতার করা হয় তানভীর ভূঁইয়াকে, যার বাড়ি খুলনার ফুলতলার দামেরদর পাড়ায়। এছাড়া গ্রেফতার শেলেস্তা রহমানকে দিয়ে এমপি হত্যার ফাঁদ পাতা হয় বলে ধারণা গোয়েন্দাদের। আর এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড এমপিরই বন্ধু ও মার্কিন পাসপোর্টধারী আখতারুজ্জামান শাহিন। হত্যাকাণ্ডের সময় কলকাতায় কিলিং অভিযান শেষ করে আটককৃত 3 জনের সাথে দেশে ফিরেছিল শাহিন। পরদিনই তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। কলকাতায় সঞ্জীবা গার্ডেন্সে ওই ফ্ল্যাট তিনি ভাড়া করেছিলেন। এদিকে এমপি আনার হত্যার ঘটনায় ঢাকায় আসার কথা পশ্চিমবঙ্গ পুলিশের একটি স্পেশাল টিমের। এই মুহূর্তে এমপি আনারের বাড়িতে আছেন সহকর্মী রিয়াজ রায়হান। এর আগে হত্যায় অভিযুক্ত আখতারুজ্জামান শাহিনের পরিবারের সাথে কথাও বলেছেন তিনি। সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, মাস্টারমাইন্ড হিসেবে শাহিনের নাম এসেছে, তার পরিবার এই বিষয়ে কি বলছে? আপনার কাছে এই বিষয়ে কি তথ্য আছে? রিয়াজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা রিয়াজ রায়হানের সঙ্গে পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করব। খুলনার ফুলতলায় বাড়িতে গ্রেফতার আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়ার। সকালে উপজেলার সে বাড়িতে গিয়ে দেখা যায় বেশিরভাগ বাড়ি তালাবদ্ধ। গা ঢাকা দিয়েছেন স্বজনরা। এদিকে এমপি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর ঘটনায় ঝিনাইদহে আজও চলছে শোকের মাতম। কালীগঞ্জে এমপি আনারের বাড়ির সামনে আজ শোকার্ত নেতাকর্মী ও সমর্থকদের ভিড় ছিল কিছুটা কম। প্রিয় নেতার মরদেহ কখন নাগাদ ফিরবে তারই অপেক্ষায় কর্মীরা। হত্যার নেপথ্যে এবং কিলিং মিশনে থাকা অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী। 2014, 18 এবং 24 এই 3 মেয়াদে টানা এমপি নির্বাচিত হয়েছিলেন আনোয়ারুল আজিম আনার। 12 মে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে কলকাতা যান এমপি আনার। 22 মে কলকাতা নিউ টাউনের একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় তার মরদেহ। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেফতার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শিমুল ভূঁইয়ার বাড়ি খুলনার ফুলতলায়। সেখানে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস, যাচ্ছি তার কাছে। প্রবীর, শিমুল ভূঁইয়ার ব্যাপারে কি তথ্য জানা গেছে? সবশেষ কবে গ্রামে দেখা গিয়েছিল তাকে? শিমুল ভূঁইয়া, যিনি আমানুল্লাহ সাইদ বা সাইদ আমানুল্লাহ অথবা শিয়াব,
যে নামেই অভিহিত করা হোক না কেন, তিনি গত 10 থেকে 15 বছর ধরে আমাদের পিছনে যে বাড়িটা রয়েছে সেই বাড়িতে তিনি আসেননি, তাকে কেউ দেখেনি। তার আত্মীয় স্বজন সহ যারা পাড়া প্রতিবেশী রয়েছে তারা এটা আমাদের কাছে বলেছে যে তিনি এই বাড়িতে আসেন না। তবে তার পরিবার পরিজন, তার স্ত্রী একজন জনপ্রতিনিধি, তিনি থাকেন। এবং যে বাড়িটা আমরা এখন দেখাচ্ছি এটি তানভীর ভূঁইয়া, তার ভাইয়ের ছেলে, যিনি এই মামলায় অভিযুক্ত এবং যাকে হয়তো গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই বাড়িটিও দেখতে পাচ্ছেন তালাবদ্ধ। এটি শিহাব ভূঁইয়াদের বাড়ি। আমরা যদি আরেকটু এগিয়ে যাই, পরপর এই অঞ্চলে তাদের নিজস্ব যারা পরিবারের সদস্য রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, বংশভূত লোকজন রয়েছে, তাদের বাড়ি। এটি একজন জনপ্রতিনিধি শিপলু ভূঁইয়া, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এটি তার বাড়ি। এ বাড়িতেও জনশূন্য। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, শিপলু ভূঁইয়ার যে বাড়িটি সামনে যেটি বলা হচ্ছে সেই বাড়িটিও কিন্তু তালাবদ্ধ। আমরা এখন সেই বাড়ির এলাকাতে অবস্থান করছি, একেবারেই শুনশান নীরবতা। তার আত্মীয় স্বজন বলেছে গত দিন পর্যন্ত তারা এখানে দেখেছে বাড়ির সদস্যদের, যাদেরকে পরবর্তী সময়ের দেখা যায়নি। তারপর এই অঞ্চলে পুলিশ এসেছিল বলে বলেছে। এবং প্রতিটা বাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন তালাবদ্ধ। এবং শিমুল ভূঁইয়া নিয়ে যে বক্তব্যটি আমরা পেয়েছি, একটি রহস্যময় চরিত্রের অধিকারী তিনি মূলত পূর্ব বাংলার লাল পতাকা এই বাহিনীর নেতা ছিলেন বলে লোকজন আমাদেরকে বলেছেন। এবং তিনি 1991 সালে যশোরের অভয়নগর গণেশ হত্যা মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। 1997 সালে তিনি কারাগার থেকে বের হয়েছিলেন এবং 2000 সালে ইমন আরেকটা হত্যা মামলায় তিনি আসামি ছিলেন। তিনি 2013 সালে জামিনে মুক্তি পেয়েছিলেন বলে আমরা এ পর্যন্তই জানতে পেরেছি। তবে যেহেতু তার নিজস্ব পরিবারের সদস্য নেই, আমরা একটু তার বংশভূত লোক আছে, কখন এদেরকে দেখেছেন, কখন আসছিল একটু বলবেন আমাদের? আমার সাথে দেখা হয় না অনেক কয়েক বছর, মানে আমি ছোট থাকতেই তাকে দেখছি, এরপর আর তার সঙ্গে আমার দেখা হয়নি। আপনার কি হয় না? আমার চাচু শিমুল ভূঁইয়া। হ্যাঁ। আচ্ছা, তার বাড়িতে কে কে থাকতো? আর তানভীরের বাড়িতে কে কে থাকতো? শুধু কাকিই থাকতো এখানে, আর মেয়েটা তো বাইরেই পড়াশোনা সবসময় করছে। আর আর তানভীরের বড় ভাই যে একটু প্রতিবন্ধী, ও আর কাকু কাকি। আর এই বিয়ে হলে বউটা আমরা আনি নাই, বউটা ওর বাপের বাড়িই থাকে, সেখান থেকে ও পড়াশুনো করতেছে। এই জুন মাসের 30 তারিখ থেকে ওর ইন্টারমিডিয়েট পরীক্ষা। তানভীর সদ্য বিবাহিত ছিল সোহার, এবং কিছুদিন আগে বিয়ে করেছে। তার বাড়িতেও কেউ নেই। পুরো বাড়িগুলো পরপর আমরা যেগুলো দেখিয়েছি সেগুলো জনশূন্য, তারা বাড়ি নেই। তারা কোথায় গিয়েছে, তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা আশেপাশের লোকজন সেটিও নিশ্চিত নয়। তবে একটি রহস্যময় চরিত্র, যেটিকে তার আত্মীয় বলেছে যে দীর্ঘ 10, 12, 15 বছর ধরে তাকে দেখতে পায়নি। সোহার। প্রবীর, ধন্যবাদ আপনাকে খুলনা থেকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কিছুক্ষণ আগে যেমনটা আমরা ঝিনাইদহ গিয়েছিলাম এমপি আনোয়ারের বাড়িতে, সেখানে আমাদের সহকর্মী আছেন রিয়াজ রায়হান, যাচ্ছে তার কাছে। রিয়াজ, হত্যায় অভিযুক্ত আখতারুজ্জামান শাহীনের পরিবারের সাথে আপনি কথা বলেছেন এবং ওনার মাস্টার মাইন্ড হিসেবে শাহীনের নামও এসেছে। সেক্ষেত্রে আপনার কাছে কি তথ্য আছে, তার পরিবার কি বলছে? আনোয়ার আজিম আনারের বাড়িতে আমরা এসেছি এবং যে বাড়িতে তিনি থাকতেন মূলত তার পরিবার সহ এই কালীগঞ্জ শহরেই, এবং এখানে নেতাকর্মীরা আছেন, তারা সকাল থেকে আছেন এবং গতকাল থেকে ঘটনা ঘোষণার পরপরে এখানে জড়ো হয়েছেন। এবং এখানে তারা এসে মূলত যেটি বলছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা মাস্টার মাইন্ড এবং যারা মূল হোতা রয়েছে তাদের সবার শাস্তি দাবি করেছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি তারা চাচ্ছেন। তবে তারা বলছেন যে যারা বিদেশে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীন সহ অন্য যারা আছেন সবাইকে দ্রুতই গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হোক। এবং আমরা জানতে চাইছিলাম যে আখতারুজ্জামান শাহীনের সঙ্গে আনারের যে বন্ধুত্বের কথা বলা হচ্ছে বিভিন্ন সূত্রে, সেটি সম্পর্কে তারা কি জানেন। এবং এখানকার যিনি উপজেলা সাধারণ সম্পাদক রয়েছেন আওয়ামী লীগের, তিনি আখতারুজ্জামান শাহীনের তিনি আনারের দীর্ঘ কয়েক দশকের বন্ধু, এবং তিনি বলছেন যে এই ধরনের বন্ধুত্বের সম্পর্কের কথা তার জানা নেই এবং কোনো ধরনের ব্যবসায়িক যোগাযোগ আছে বলে তারা জানেন না। এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে শিমুল সহ চরমপন্থী নেতা বা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বা অন্যান্য যারা রয়েছে, তাদের সম্পর্কেও তারা কোনো ধরনের তথ্য তাদের জানা নেই। তবে যেহেতু বিষয়টি তদন্তাধীন রয়েছে, তারা চান যে দ্রুত এই একটি সুরা হোক। এবং আরেকটি বিষয় যেহেতু আনোয়ারের মরদেহ এখন পর্যন্ত পুরোপুরিভাবে পাওয়া যায়নি বা খোঁজ পাওয়া যায়নি, সেটি খোঁজ করে যাতে বাংলাদেশে এসে তাকে দাফন করার ব্যবস্থা করা হয়, সেই দাবি তারা করেন।
এমপি আনারের বাড়ি থেকে যুক্ত ছিলেন রিয়াজ, ধন্যবাদ আপনাকে। এমপি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর খবরে হতবিহ্বল স্বজন নেতাকর্মীরা। শোকার্ত মানুষের ঢল তার বাড়িতে। পরিচিতরা স্মৃতি হাতড়ে স্মরণ করছেন কেমন ছিলেন এই রাজনীতিবিদ। আর নেতাকর্মীরা বলছেন, এমপি আনারের হাত ধরে ব্যাপক উন্নয়ন হয়েছে জেলার। তার অবর্তমানে থমকে যেতে পারে এই উন্নয়ন। পরিবারের সদস্য, রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ সবাই চান হত্যা রহস্যের উন্মোচন আর যথাযথ বিচার। নেতাকর্মীদের কাছে এতটাই দীপ্ত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। দীর্ঘদিনের চেনা সে নেতার এমন অস্বাভাবিক মৃত্যুর খবর শুনবেন এমনটা কখনোই ভাবেননি কর্মী সমর্থকরা। ভারতের কলকাতায় মরদেহ উদ্ধার করা হয় এমপি আনোয়ারুল আজিম আনারের। তার মৃত্যুর আকস্মিক খবরে একে একে জড়ো হতে থাকে শোকার্ত জনতা। স্মৃতিকাতরতায় স্মরণ করেন জীবদ্দশায় কেমন ছিলেন এই জনপ্রতিনিধি। আমরা কখনোই আশা করিনি বা কখনো আমাদের মাথায় আসেনি যে তাকে এভাবে নৃশংসভাবে কেউ হত্যা করতে পারে, কারণ তিনি আমাদের কালীগঞ্জবাসীর প্রাণের মানুষ ছিলেন। রাতদিন 24 ঘন্টা যে লোকটা মানুষের নিয়ে ভাবেন, নিজের নিয়ে আমরা সেই মানুষটা এইভাবে জীবন দিতে। ফুটবল, ক্রিকেট, পরবর্তী ক্রিকেট খেলতেন। মূলত খেলোয়াড় থেকে তিনি রাজনীতিতে আসেন। খুব নিবিড়ভাবে মিশতেন আর কি। প্রত্যন্ত অঞ্চলের লোকজন বলেন আর স্থানীয় লোকজন বলেন আর দূরের কোনো লোকজনের সাথে থাকেন। প্রায় 12 বছর ধরে এমপির দায়িত্ব পালন করে আসছিলেন আনার। তার হাত ধরেই ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে এলাকার। নেতাকর্মীদের মতে তার অবর্তমানে অনেকটাই থমকে যাবে এই কার্যক্রম। এখানে চেয়ারম্যান হওয়ার পরে ওনার মতন মানুষ তো আমরা এখানে দেখিনি। একটা ভালো অভিভাবক হারিয়ে ফেলেছি, আজ আমরা ভাষা হারিয়ে ফেলেছি। কালীগঞ্জের উন্নয়নের রূপকারী ছিল তিনি। আমরা একজন অভিভাবককে হারালাম। উন্নয়নের কাছে যে ব্রিজটা দেখছেন, একটা ব্রিজ আছে, কঠিন একটা ব্রিজ করেছে কালীগঞ্জে। এত সুন্দর ব্রিজ কল্পনা করা যায় না। উন্নয়নমূলক কাজ যেখানে যেখানে যা দরকার সবকিছু রাস্তাঘাট ঠিক করে। হতবিহ্বল জেলার রাজনৈতিক অঙ্গন। এই ঘটনার নেপথ্যে কারা তা দ্রুত উদ্ঘাটনের দাবি তাদের। পিছনে যারা জড়িত তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই হত্যার পিছনে কারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি। 2014, 18 এবং 24 এই 3 মেয়াদে টানা এমপি নির্বাচিত হয়েছিলেন আনোয়ারুল আজিম আনার। 12 মে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে কলকাতা যান এমপি আনার। 22 মে কলকাতার নিউ টাউনের একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় তার মরদেহ। ঠাকুরগাঁওয়ে চুরির অপবাদে এক নারী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মরদেহ পাওয়া গেছে বাগানে ঝুলন্ত অবস্থায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত লিটন ও তার পরিবার। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে দিনভর থানার সামনে অবস্থান নেয় আদিবাসী পরিষদের সদস্যরা। এই ঘটনায় 10 জনকে আসামি করে মামলা করেছেন নিহতের স্বামী বিষ্ণু ঋষি। আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ঠাকুরগাঁও পৌর শহরের পরিষদ পাড়ার উত্তরে একটি লিচু বাগান থেকে বুধবার সকালে দায়ন ঋষি নামের এক নৃগোষ্ঠী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে প্রতিবেশী আমজাদ হোসেন লিটনের বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়। চোর সন্দেহে মঙ্গলবার থেকে দফায় দফায় রাজেন ঋষিকে মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে মা দায়ন ও বাবা বিষ্ণু ঋষি লিটনের কাছে যান। এক পর্যায়ে দায়নকে আটকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। আমাদেরকে 3 জনকে বসাইলো আর কি বললো তোরা লিখিস না। আমরা বললাম না, আমরা তো লিনি। তা তো ওরা জোর জবর করতেছে। আমার মাকে সারা নির্যাতন করছে। এরকম কি আমার মাকে যেমনে ফাঁসি দিছে ওরা, এটা আমরাও ফাঁসি চাই। আমার বাড়ি বেলকে মারে ফেলছে, আমাকেও মারছে। হ্যাঁ, এইটার আমি বিচার চাই। বাচ্চাগুলোকে পিটাই আছে, তাদের গার্জিয়ান গুলাকে পিটানো হয়েছে। প্রশাসনের কাছে যে ওরা নিয়ে আসলো, প্রশাসনের নিয়ে আসলো না, রাখলো কি রাখলো না এখন প্রশাসনের লোক জানবে, আর যারা নিয়ে আসলো ওরাই জানবে। ঘটনার পর থেকেই সপরিবারে পলাতক রয়েছে আমজাদ হোসেন লিটন ও তার পরিবারের লোকজন। তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি স্থানীয়দের। দেশে আইন আছে, থানা আছে, পুলিশ আছে, স্থানীয় কমিশনার আছে, তাদের হাতে তুলে না দিয়ে তারা নিজের হাতে আইনটা তুলে নিল কি কারণে? ওনাকে ভালো করে জিজ্ঞাসা করলাম যে আপনি কি চুরি করতে দেখছেন? বলছেন না, দেখি নাই। সে চুরির দিন দুপুরবেলা ওই রাস্তা দিয়ে হাঁটাচলা করছে। তাকে সন্দেহ করে তার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ, আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। আমরা জিনিসটা খুব সিরিয়াসলি নিচ্ছি। এখন আমরা যেহেতু তদন্ত না করা পর্যন্ত আমরা আসলে পুরো ঘটনা আমরা এখন বলতে পারবো না, যেহেতু আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য প্রমাণ নেই যে অন্য এটার সাথে অন্য কোনো ঘটনার লিঙ্ক আছে কিনা, সেটা আমরা তদন্ত করে বের করব।
শামিন বাবু, যমুনা নিউজ। নরসিংদীর রায়পুরা উপজেলায় এক ভাইস চেয়ারম্যানের মৃত্যুর ঘটনায় সব পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। তৃতীয় ধাপে আগামী 29 মে রায়পুরা উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল। নির্বাচন কমিশন আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। স্বজন ও কর্মী সমর্থকদের অভিযোগ, গতকাল পাড়াতলী ইউনিয়নে নির্বাচনী প্রচারের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার অনুসারীদের হামলায় নিহত হন ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। তবে পুলিশের দাবি, গণসংযোগের সময় দুপক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়ায়। এ সময় গাড়ি থেকে নেমে দৌড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন সুমন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলছেন পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতির কথা জানিয়েছে সুমনের পরিবার। নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে চরাঞ্চল আলোকবালির খোদাদিলায় যুবলীগ কর্মী জাকির হোসেন এবং ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সরকারি প্রকল্পের বালুর ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় উভয় পক্ষের কয়েকজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তর্ক সাপেক্ষে রাজশাহীতে নির্মিত হয়েছিল দেশের প্রথম শহীদ মিনার। সেই শহরই ভাষা আন্দোলনের ৭২ বছর পর অবশেষে পাচ্ছে একটি কেন্দ্রীয় শহীদ মিনার। নানা সংকট শঙ্কা কাটিয়ে সম্প্রতি এর নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। রাজশাহী জেলা পরিষদ শহীদ মিনারটি নির্মাণে ব্যয় করছে প্রায় ৭,৮০,০০,০০০ টাকা, যা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে করা হবে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকার মিছিলের গুলির সংবাদ এসে পৌঁছার পরই রাজশাহী কলেজে তৈরি করা হয় একটি শহীদ মিনার। ভাষা সংগ্রামীদের অনেকেই এটিকেই দেশের প্রথম শহীদ মিনার হিসেবে আখ্যা দেন। অথচ ভাষা আন্দোলনের এতগুলো বছর পরেও সেই রাজশাহী শহরে কেন্দ্রীয় শহীদ মিনার ছিল না। ২০২০ সালের ১৬ ডিসেম্বর প্রয়াত ভাষা সংগ্রামী গোলাম আরিফ টিপু কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে জেলা পরিষদের এই জমিতে সিটি কর্পোরেশন শহীদ মিনার করতে চাইলে জটিলতা তৈরি হয়। পরে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে জেলা পরিষদই নির্মাণ করছে এই শহীদ মিনার। ঢাকার আর্কিটেকচার দ্বারাই ওটাকে অনুকরণ করেই ওই আদলেই তার চাইতে একটু উন্নত মানের বলতে গেলে মার্বেল পাথর টাথর দিয়ে আমি সুন্দরভাবে সেই জিনিসটাকে, জায়গা অনেক বড়, সুন্দরভাবে সেই জিনিসটাকে করব। নগরীর প্রাণকেন্দ্র পুরাবী সার্ভে ইনস্টিটিউটের জায়গায় প্রায় ১ একর জমির ওপর বহুল প্রত্যাশিত শহীদ মিনারের কাজ শেষ হবে আগামী ৮ মাসে। এতে ব্যয় হবে প্রায় ৭,৮০,০০,০০০ টাকা। খোলা মঞ্চ থাকলেও আমরা এসে অনুষ্ঠান করতে পারবো। তাহলে পাশে ওই রকম একটা করলাম, তারপরে পিছনে হয়তো একটা করার চিন্তা ভাবনা আছে আমাদের বঙ্গবন্ধুর ইয়েতে বা লাইব্রেরি, হ্যাঁ, বঙ্গবন্ধু কর্নার। সম্প্রতি এর নির্মাণ কাজ উদ্বোধনে যোগ দেন মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার এত বছর পরে রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার হওয়ায় খুশি বীর মুক্তিযোদ্ধারা। ডক্টর শামসুজ্জামান সাহেব যখন এই শহীদ হয়ে গেলেন, তারপর থেকে আমাদের আন্দোলন ছিল যে একটা শহীদ মিনার হওয়া উচিত। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটা সম্পন্ন হোক এবং রাষ্ট্রের আকাঙ্ক্ষা পূরণ হোক। উদ্বোধন হলো, শেষ হোক, এর জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। মুক্তিযোদ্ধাদের মতে এই কেন্দ্রীয় শহীদ মিনারটি রাজশাহীর মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। তারা বলছেন, শ্রদ্ধা জানাতে শহীদ মিনারটিতে সকল শ্রেণী পেশার মানুষের ঢল নামবে। আমরা আশা করছি আগামী ৬ মাসের মধ্যেই রাজশাহী জেলা পরিষদের অর্থায়নে এই কেন্দ্রীয় শহীদ মিনার কমপ্লিট হবে। এরকম জাতীয়ভাবে কেন্দ্রীয় শহীদ মিনারের বহুদিনের লোকে এই রাজশাহীবাসীর প্রত্যাশা। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।